নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা। দেশের রাজনৈতিক মানচিত্রের এমনই এক বিচিত্র গঠন যে এখানে দেশের শাসক দলের বিরুদ্ধে এক সুগঠিত রক সলিড ঐক্য অবস্থার বিরাট কোনো ফারাক এনে দিতে পারবে এমনটা কেউ মনেও করেন না। কেন? কারণ হলো দেশের এক বিরাট জায়গাতে বিজেপির বিপরীতে আছে কংগ্রেস, এবং সেই মুখোমুখি লড়াইয়ে কংগ্রেসের স্ট্রাইক রেট 10%-এরও কম। 2019-এ 186টা আসনে কংগ্রেস মুখোমুখি লড়েছিল বিজেপির সঙ্গে, কংগ্রেস পেয়েছিল 15টা। সে যাই পাক, মাথায় রাখুন এই 186টা আসনে বিরোধী ঐক্য ইত্যাদি হলো, ফলাফলে কোনো ফারাক পড়বে কি? আবার ধরুন কেরল, বাংলা, ওড়িশা, তেলেঙ্গানা এইসব জায়গাতে বিরোধী ঐক্য হলে বিজেপির লাভ। সরকার বিরোধী, শাসক দল বিরোধী সমস্ত ভোট এসে জড়ো হবে বিজেপিতে। কিন্তু কিছু রাজ্য আছে যেখানে বিরোধী ঐক্য বিজেপির আসন অনেকটা কমিয়ে রাখবে। ধরুন বিহার, মহারাষ্ট্র, দিল্লি, ঝাড়খণ্ড, অসম, এমনকি উত্তরপ্রদেশও। এক মহাগঠবন্ধন হলে নির্বাচনে তার প্রভাব পড়ত। কিন্তু এতক্ষণ যে কথাগুলো বললাম তা হলো জোট, বিরোধী ঐক্য আর সেই ঐক্যের সরাসরি প্রভাব। কিন্তু সেই ঐক্যের এক রাজনৈতিক প্রভাব আছে সারা দেশ জুড়ে। যে মানুষ বিজেপির বিরুদ্ধে, বর্তমান সরকারের বিরুদ্ধে নানান কারণেই ক্ষুব্ধ, বীতশ্রদ্ধ, সেই মানুষটা একটা বিকল্প চোখের সামনে দেখতে চান, এক ঐক্যবদ্ধ বিরোধী শক্তিকে দেখতে চান। তার এলাকাতে হয়তো কংগ্রেসই লড়বে বিজেপির বিপরীতে, বা তৃণমূল লড়বে, বা সমাজবাদী দল লড়বে। কিন্তু সরকার বিরোধী, বিজেপি বিরোধী মানুষজন এক ঐক্যবদ্ধ বিরোধী শক্তির উপরে ভরসা করতে চান। সেই বিরোধী ঐক্য তৈরি হলে সেই মানুষেরা ভরসা পান। একটা পারসেপশন গড়ে ওঠে যে বিজেপি অপ্রতিরোধ্য কেউ নয়, বিজেপিকেও হারানো যায়, হারানো যাবে। কিন্তু যদি সেই ঐক্য গড়ে না ওঠে, প্রত্যেক বিরোধী দল যদি একে অন্যকে প্রকাশ্যে জেলে পড়ো, জেলে ভরো, চোর, অগণতান্ত্রিক ইত্যাদি ইত্যাদি বলতে থাকে, তাহলে বিজেপির হাত শক্ত হয়, বিজেপি বিরোধী মানুষেরা ভরসা হারায়। এবং আমাদের দেশে বিরোধী জোটের প্রয়োজনীয়তা যতটা না আসনের জন্য, যতটা না ভোটের অঙ্কের জন্য, তার চেয়ে অনেক বেশি ওই পারসেপশনের জন্য, ওই ধারণার জন্য যে ধারণা এক প্রবল শক্তিকে হারিয়ে দেবার ক্ষমতা রাখে। সারা উত্তর ভারত জুড়ে 1977-এ এক ধারণা তৈরি হয়েছিল, জয়প্রকাশের নেতৃত্বে জনতা পার্টি কংগ্রেসকে হারাতে পারবে। ডাক উঠেছিল, সিংহাসন খালি করো কি জনতা আতি হ্যায়। আজ সেই পারসেপশনের জন্যই প্রয়োজন ছিল দেশ জোড়া এক বিরোধী মঞ্চের, যা তৈরি হবার সঙ্গে সঙ্গে আমরা দেখেছিলাম বিজেপিকেও কিঞ্চিত নার্ভাস হতে। তারপর সেই বিরোধী জোট ভাঙতে শুরু করলো, নানান ইকুয়েশন, নানান ছকবাজি ভিতরে চলতে শুরু করলো। নীতিশ বেরিয়ে গেলেন, ভেঙে গেল এনসিপি, বাংলাতে একলা চলবেন জানিয়ে দিলেন মমতা, ওয়াইনারে লড়বেন বামেদের বিরুদ্ধে রাহুল গান্ধী, জেনে গেল দেশ। কই বিজেপি? ইন্ডিয়া ঘমন্ডিয়া বলে কথা বলছিল, ইন্ডিয়া জোট নিয়ে তাদের ন্যূনতম কথাবার্তাও বন্ধ হয়ে গিয়েছিল। আবার শুরু হলো এই কিছুদিন ধরে, প্রথমে নির্বাচনী বন্ড, তারপরে কেজরিওয়ালের গ্রেফতারি, আবার বিরোধীদের সম্মিলিত কণ্ঠ শোনা যেতে লাগলো। গতকাল রামলীলা ময়দানে বিরোধীরা প্রায় প্রত্যেক দল হলের ভিতরে নয়, প্রকাশ্যে এক মঞ্চে হাজির হলেন প্রথমবারের জন্য। তা কি দেখুন, স্বয়ং প্রধানমন্ত্রী নেমে গেছেন মাঠে, বলেছেন ওই যে যারা রামলীলা ময়দানে জড়ো হয়েছেন তারা আসলে ঘোটালাবাজ। হ্যাঁ, রিঅ্যাকশন দিতে বাধ্য হয়েছেন। এটা জেনেই যে সারা দেশে এই ঐক্যের ধারণা ছড়িয়ে গেলে বিপদ আছে।
চাপ আছে। এই প্রেক্ষিতেই আসুন গতকালের রামলীলা ময়দানে বিরোধী নেতারা যা বললেন, মানুষের কাছে যা পৌঁছলো, সেটা নিয়ে কটা কথা বলা যায়। তবে তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। প্রথমে দেখুন, এই বাংলাতে মুখোমুখি প্রায় সাপে নেউলে লড়াই লড়ছেন অধীর চৌধুরী, মোহাম্মদ সেলিমেরা মমতার বিপরীতে। কিন্তু ওই মঞ্চে সীতারাম ইয়েচুরির সঙ্গেই হাজির থাকলেন তৃণমূলের দুই সাংসদ ডেরেক ওব্রায়েন আর সাগরিকা ঘোষ, এবং দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলেন তাঁরা মানে টিএমসি ইন্ডিয়া জোটেই আছেন। একই মঞ্চ থেকে নেমে যাননি সীতারাম ইয়েচুরি। তিনি তার বক্তৃতাতে বললেন যে আমরা যারা সংবিধানকে বাঁচাতে চাই, গণতন্ত্রকে বাঁচাতে চাই, তারা এক মঞ্চে এসে হাজির হয়েছে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য। উনি তো মোহাম্মদ সেলিমের মতো বলেননি যে তৃণমূল আর বিজেপিকে হারিয়েই দেশে গণতন্ত্র ফেরাতে হবে। যে আপ মূলত কংগ্রেসের সঙ্গেই লড়াই করে নিজেদের এক রাজনৈতিক পরিচিতি আদায় করে নিয়েছে, সেই আপের নেতা অরবিন্দ কেজরিওয়ালকে মুক্ত করার দাবিতে মঞ্চে বসে আছেন সোনিয়া, রাহুল, প্রিয়াঙ্কা। রাহুল গান্ধী ওয়াইনারে লড়ছেন ডি রাজা স্ত্রী সিপিআই প্রার্থী অ্যানি রাজার বিরুদ্ধে। কিন্তু ডি রাজা হাজির থাকলেন, বক্তৃতা দিলেন, বললেন বিজেপিকে হারানোর কথা, বললেন ইন্ডিয়া জোটের প্রয়োজনীয়তার কথা। গতকাল মঞ্চের ভাবসাব এরকম ছিল যে আমাদের লড়াই আমরা বুঝে নেব পরে, আপাতত বিজেপি বিদায়টা জরুরি, আমরা সেই কাজটাই আগে করতে চাই। একই সময় কৃষ্ণনগরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার মঞ্চ থেকেই বললেন আমরা ইন্ডিয়াতেই আছি, ইন্ডিয়া নামটাই তো আমার দেওয়া, কিন্তু এখানে আমরা বিজেপি, সিপিএম, কংগ্রেসের বিরুদ্ধে লড়ব। উপচে পড়ছিল ভিড়, মানুষের এত বড় সমাবেশ দিল্লিতে বহু দিন দেখিনি আমরা। কিন্তু এই মঞ্চে দাঁড়িয়ে অপ্রয়োজনীয়ভাবেই সীতারাম ইয়েচুরি পুরনো ক্ষত চুলকে দিলেন, বললেন এই রামলীলা ময়দান থেকেই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে স্বাধীনতার ডাক দেওয়া হয়েছিল। উনি ইন্দিরার জরুরি অবস্থার সময়ের কথা মনে করালেন। বিজেপি নিশ্চিত এই রামলীলা ময়দানেই জনসভা করে সীতারামের এই কথাকে আবার মনে করাবে সেদিনের কংগ্রেসের স্বৈরাচারী শাসনের কথা। ইয়েচুরি সেই সুযোগটা করে দিলেন। হাত ধরে মেইন ফ্রেমে রইলেন তারাই যাদের সঙ্গে কংগ্রেসের সঙ্গে নির্বাচনী ঐক্য হয়েছে। মানে মেইন ফ্রেম থেকে বাইরেই রইল ইয়েচুরি বা ডেরেক ওব্রায়েন, ডি রাজা বা সাগরিকা ঘোষেরা। এরকম কিছু ঘটনা বাদ দিলে বহুদিন পরে দেশ জুড়ে পারসেপশন গেমে একটু জায়গা করে নিল বিরোধীরা। এটা প্রয়োজনীয় এক পদক্ষেপ। মঞ্চের সবটুকু না হলে অনেকটা আলো শুষে নিল দুই বাহু, হেমন্ত সোরেনের বউ আর অরবিন্দ কেজরিওয়ালের বউ। দুজনেই পেলেন মানুষের সমর্থন। নাইবা হলো বাংলাতে এমন সভা, কারণ বাংলা বা কেরালাতে তো এরকম সভা হওয়ার বাস্তব পরিস্থিতি নেই। কিন্তু সারা দেশ জুড়ে, মুম্বাই থেকে বেঙ্গালুরু থেকে চেন্নাই থেকে হায়দ্রাবাদ থেকে লখনৌ থেকে শ্রীনগর, এরকম গোটা দশেক সভা হলে এই ধারণার পালে হাওয়া লাগানো সম্ভব। আর কেবলমাত্র তাহলেই বিজেপির এই অশ্বমেধের ঘোড়াকে খানিকটা হলেও সামাল দেওয়া সম্ভব হবে। বিরোধী ঐক্য শুনে শুনে কান পচে গেছে। কি রকম ঐক্য? কেরালাতে কং সিপিএম এর লড়াই, কিরকম লড়াই? নির্বাচনের সময় রাহুল গান্ধী বলেছিলেন সিপিএম এর আদর্শ মার্ক্সবাদ, লেনিনবাদ আজ অচল, বস্তা পচা মতাদর্শ নিয়ে টিকে থাকা যায় না। এদিকে সিপিএম এখনো কংগ্রেসকে দেশের পুঁজিপতি ও সামন্ত অবশেষের প্রতিনিধি মনে করেন। তাদেরকে সরিয়েই নতুন সমাজ গড়ার লক্ষ্যে তারা অবিচল। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে জগাই, সিপিএমকে মাধাই, কংগ্রেসকে গদাই মনে করেন, বলেছেন বহুবার, ভাষণে বলেছেন, সাক্ষাৎকারে বলেছেন। ওদিকে সিপিএম এর কমরেড সেলিম সকালে সন্ধ্যায় প্রতি ঘন্টায় দিদি মোদি জোটের কথা বলেন।
গোটা সিপিএম বা বামফ্রন্টের দলগুলোর বক্তব্য একই। দিল্লিতে ইডি এলে মুর্শিদাবাদের কংগ্রেসের নেতা অধীর চৌধুরী দিল্লির পথে নামেন। এই রাজ্যে ইডি আয়, ইডি আয়, সিবিআই আয়, সিবিআই আয় বলে বায়না করেন। সঙ্গে সিপিএম সাংসদ উকিল বিকাশ ভট্টাচার্য। মানুষ তো এসব দেখছে। ঘোষিত নাস্তিক এনসিপি শরদ পাওয়ার, নিজেকে জনেউধারী ব্রাহ্মণ বলা রাহুল গান্ধী, বাবরি মসজিদ ভাঙার গর্ব নিয়ে চলা শিবসেনা মহারাষ্ট্রে মহাবিকাশ আঘাড়ির সরকার চালাচ্ছিল। এখন বাইরে থেকে হলো সমর্থনে মহারাষ্ট্রের একমাত্র সিপিএম বিধায়ক বিনোদ নিকোলে। বিরোধী ঐক্যে আছে ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপি। পিডিপি কিছুদিন আগে বিজেপির সঙ্গে সরকারের ছিল। ফারুক আব্দুল্লাহ প্রসঙ্গে পিডিপি নেত্রী মেহবুবা মুফতি যা যা বলে তা কাগজে লেখা যায় না। কংগ্রেস এসপি উত্তরপ্রদেশে মুখোমুখি দাঁড়িয়ে, তেলেঙ্গানায় বিজেপি ব্যাকফুটে, কিন্তু লড়াই এখন টিআরএস আর কংগ্রেসের ভিতরে। কর্ণাটকে দেবেগৌড়া পার্টি জজে ততে, যখন যেমন তখন তেমন, আদর্শ গেছে ঘাস কাটতে। বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হতে কোনো আপত্তি নেই, ওনারা গেছেন এনডিএতে। একমাত্র তামিলনাড়ুতে ছবিটা মোটের ওপর ভালো। তবে এই ডিএমকে এনডিএতে ছিল সে কথাও মনে করছি। ফিরছি এই আলোচনায় বিরতির পর। এদিকে মোটের ওপর রবিবারের বাক্য যা বলা হয়েছে তার সবটাই হলো আদর্শের কথা। এক মহান আদর্শের ভিত্তিতেই নাকি বিরোধী ঐক্য গড়ে উঠেছে। এটা আদর্শের লড়াই, প্রত্যেক দলের নেতারা বলেছেন। মানুষ বিশ্বাস করে, করবে, কেন করবে? কমরেড সেলিম আগামীকাল মোড়ের মাথায় শিঙে ফুঁকে বলবেন দিদি মোদি এক হ্যায়। লোকে বিশ্বাস করবে আদর্শের কথা? হ্যাঁ, এখানেই ঝরে ঝরে পড়েছে মানিক্য। বর্তমানে দেশের পরিস্থিতি এরকম জায়গায় চলে গেছে যে সংবিধানকে রক্ষা করা এবং আমাদের সংবিধান প্রদত্ত অধিকার রক্ষা করা এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। তৃণমূল রাজ্যে ক্ষমতায় আছে, বিরোধিতা হোক সরকারের কাজ নিয়ে, নিয়োগ নীতি নিয়ে, উন্নয়ন নিয়ে, অপরাধ বা দুর্নীতি নিয়ে, চলুক না বিরোধিতা, তীব্র বিরোধিতা হোক। কিন্তু তারপরেও তো বলাই যায় যে আমরা দুটো দল ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি, সংবিধানে আস্থা রাখি, তাই বৃহত্তর স্বার্থে বিজেপির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হচ্ছি। মানুষ সেটা বিশ্বাস করবে, বা বলা যায় সেটা বিশ্বাস করা সহজ। কিন্তু দিদি মোদি এক হ্যায়, বিজেমূল বলার পরে আদর্শের ভিত্তিতে বিজেপির বিরুদ্ধে লড়াই হয় নাকি? এক সফল বিরোধী ঐক্যের কথা মনে করা যায়। জরুরি অবস্থার সময় জয়প্রকাশ নারায়ণের হাত ধরে সমস্ত বিরোধী দল, সোশ্যালিস্ট, কমিউনিস্ট, জনসংঘী, নেতা আর দল একসঙ্গে এলেন। শুধু নয়, রাস্তায় লড়লেন, জেলে গেলেন, প্রচার করলেন, সভা করলেন। মানুষ বুঝেছিল স্বৈরাচারী ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে কিছু মানুষ এক স্বরে গণতন্ত্রের কথা বলছে, সংবিধান রক্ষার কথা বলছে। মানুষ বিশ্বাস করেছিল। অমন শক্তিশালী ইন্দিরা গান্ধী, কংগ্রেস ধুয়ে মুছে গিয়েছিল। রাস্তায় ঐক্য চাই, মানুষের কাছে বিশ্বাসযোগ্য ঐক্য চাই। সব আদর্শ নীতির কথা বলার পর প্লেনে চেপে রাজ্যে এসে উল্টো গান, মানুষ বুঝে যাবে, বুঝে গেছে। যদি সত্যি মনে হয় আরএসএস, বিজেপি, মোদি, শাহ দেশটাকে উচ্ছন্নে পাঠানোর ব্যবস্থা করছে, যদি সত্যি মনে হয় আরএসএস, বিজেপি এক নোংরা হিন্দুত্ববাদী রাজনীতিকে সামনে আনছে, যেখানে তাদের লক্ষ্য হিন্দু রাষ্ট্র, তাদের হাতে দেশের সংখ্যালঘুদের ভবিষ্যৎ বিপন্ন, দেশের কৃষ্টি সংস্কৃতি বিপন্ন, তারা সংবিধানকেও ধ্বংস করতে চায়, তাহলে তার বিরুদ্ধে প্রত্যেকটা দলকে আন্দোলনের রাস্তাতেই ঐক্যবদ্ধ হতে হবে। সে লড়াইয়ে মানুষকে পাশে পেতে গেলে সে একতাকে বিশ্বাসযোগ্য হয়ে উঠতে হবে। সেই বিশ্বাসযোগ্যতা অর্জনের প্রথম ধাপ ছিল দিল্লির সমাবেশ।
কিন্তু এখানে থামলে হবে না, এমন সমাবেশ দেশ জুড়ে করতে হবে, তাহলেই মানুষ ভরসা পাবে। আজ এ পর্যন্তই। শুভরাত্রি।